ড্রামাটির শুরুতে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি এখানে ওর নিজের পেটকে অনেকটাই বেশি টাইট করে বেঁধে রাখছিল আর বলতে থাকে ওর বেবিকে যে আমি যদি এমনটি না করি তাহলে তোমাকে আমি একদমই বাঁচাতে পারবো না, তাই আমি কিছুক্ষণের জন্য তোমাকে কষ্ট দিচ্ছি। এই মেয়েটির নাম ছিল ইয়ান। তখন ইয়ানের রুমের ভিতরে কিছু মেয়েরা চলে আসে। ইয়ানকে বলছিল এই কলেজের ভিতরে একমাত্র তুমিই রয়েছো যে কিনা এখনো টিউশনি ফিটা দিতে পারেনি, তাই আজকেই তাড়াতাড়ি আমাদেরকে টিউশনি ফি দিয়ে দাও, আর নয়তো এখান থেকে চলে যাও, আমরা কিন্তু তোমাকে বের করে দেব। ইয়ান ওর কাছে যা টাকা ছিল সব টাকা দিয়ে দেয় আর বলে এখন তো আমি এখানে থাকতে পারি, কিন্তু বলতে থাকে তুমি তো অনেক অল্পই টাকা দিয়েছো, তাই এই টাকা দিয়ে কিভাবে থাকতে পারবে। ইয়ানের এইরকম অবস্থা দেখে সবাই এখানে ইয়ানের ওপরে হাসতে শুরু করে। ইয়ান বলছিল কালকে আমি বাইরে জব করেছিলাম আর যত টাকা পেয়েছি সব টাকা আমি আপনাকে দিচ্ছি। এখানে ওই মেয়েটি দেখতে পায় এর ভিতরেও টাকা ছিল না, তাই অনেকটাই রেগে যায় ইয়ানের ওপরে। ইয়ানকে বলে তুমি যদি আমাদের সাথে এরকমই মজা করতে থাকো তাহলে এখানে তোমাকে একদমই থাকতে দিতে পারবো না। ইয়ান ওদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে আমি কিছুদিন পরে সব টাকা দিয়ে দেব, কিন্তু আমাকে এখান থেকে বের করে দেবেন না। ওরা তো ইয়ানের কোনো কথাই শোনে না। একটি মেয়ে বলছিল আমার মনে হয় এ বাইরে অন্য কোনো জব করতে যায়, কোনো ওল্ড ম্যানকে সিডিউস করতে যায় যার কাছ থেকে ও টাকা পায়। এদের মতন মেয়েরা বাইরে যায় নিজেদেরকে সেল করার জন্য, তাই আমাদের উচিত এর কাছ থেকে দূরে থাকা। এইটা নিয়ে সবাই তখন এখানে মজা করছিল। এদের যে লিডার ছিল ওইটি মেয়েটি বলে তুমি এখানে আর একদমই থাকতে পারবে না, তোমার জায়গায় আমরা নতুন কাউকে নিয়ে আসবো। এরপরে জোর করে ইয়ানকে এখান থেকে বের করে দিয়েছিল। ইয়ান এই সব জিনিসপত্র বাইরে বের করে দেয়। ইয়ান ওদেরকে অনেকবার বলে এখান থেকে বের করে না দিতে, কারণ ইয়ানের এখান থেকে যাওয়ার সেরকম কোনো জায়গা ছিল না, কিন্তু মেয়েরা ইয়ানের কোনো কথাই শোনেন। এরপরে ইয়ান ওর মায়ের কাছে ফোন করেছিল। ওর মাকে বলে আমি যে কিছুদিন আগে বাইরে জব করার পর টাকা পেয়েছিলাম ওই টাকা কি তুমি আমাকে দিতে পারবে। ইয়ানের মা ইয়ানকে বলে ওই টাকাগুলো এখন তোমার আঙ্কেল নিয়েছে আর উনি ওই টাকাগুলো কোনো কিছুর উপরে লাগিয়েছে, তাই আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। ইয়ান বলে আমাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে, আমি যদি টাকা না দিতে পারি তাহলে এখানে থাকতে দেবে না। ওর আঙ্কেল বলছিল ওর সাথে কথা বলা বন্ধ করো, ও সবসময় শুধু আমাদের কাছ থেকে টাকা চাইতে থাকে। ইয়ান এরপরও ওর মাকে বলছিল টাকা দেওয়ার জন্য। ওর মা রেগে বলে তুমি কি শান্তিতে আমাকে তাতে গেমও খেলতে দেবে না, এখন তুমি ফোনটা রেখে দাও, আমি কোনো টাকা দিতে পারবো না। এখন ইয়ান কিছুদিন আগের কথা ভাবছিল যেখানে আমরা এই ড্রামার মেন লিডকে দেখতে পাই, নাম ছিল মিস্টার শ্যান। লিফটের ভিতরে ছিল, তখনই চলে আসে ইয়ান। লিফটটি বন্ধ হওয়ার আগেই ও লিফটটি থামিয়ে দেয়, বলছিল আপনি এটা দিয়ে উপরে যেতে পারবেন না, যদি এইটা ম্যানেজার দেখে তাহলে অনেকটাই বেশি রেগে যাবে। তখন একজন ওকে ধাক্কা দেওয়ায় ও তো একদম মিস্টার শ্যানের উপরে পড়ে গিয়েছিল। তখন একটি ছেলে এসে ইয়ানকে সরিয়ে দিয়েছিল। ইয়ানকে বকা দিয়ে বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি তোমার এরকম ময়লা হাত দিয়ে এখানে মিস্টার শ্যানকে টাচ করো। তো মিস্টার শ্যান জিজ্ঞাসা করে তুমি কে। ছেলেটি বলে আমার বাবার সাথে শ্যান ফ্যামিলির অনেক ভালো সম্পর্ক রয়েছে আর আমি তো এখানে এসেছি আপনার সাথে আমাদের বিজনেসটি নিয়ে ভালোভাবে কথা বলার জন্য। মিস্টার শ্যান তখন বলছিল কিন্তু আমি তোমাদের মতন ফ্যামিলির সাথে কোনো বিজনেস করতে চাই না, তাই তোমাদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্টও হবে না। এখানে মিস্টার শ্যানের ফ্রেন্ড চলে আসে, ওর নাম ছিল চ্যান। চ্যানকে বলেছিল যেন এদের সাথে সব কন্ট্যাক্টগুলো শেষ করে দেয়। এরপরে ও আবারও লিফটে উঠে পড়ে। এখানে ইয়ান ওর দিকেই তাকিয়ে থাকে। এরপরে দুজনে একসাথে চলে যাচ্ছিল, তখন ওর ফ্রেন্ড চ্যান বলতে থাকে দেখ তোর তো 30 বছর হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত নিজের কাছে কোনো মেয়েকে আসতে দিসনি। আন্টি বলছে এখন তোকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে, আর তুই যদি এমনটি না করিস আন্টি অনেক বেশি কষ্ট পাবে, আর আমিও তো আমার ভাবিকে দেখতে চাই। আমার তো এইটাই মনে হচ্ছে তোর কোনো প্রবলেম রয়েছে, তাই তুই আগে নিজের চেক আপ করিয়ে নে। এইটা শোনার পর বলতে থাকে শ্যান আমার কোনো প্রবলেম নেই, সত্যি কথা বলতে আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই আমার ওদেরকে একদমই ভালো লাগে না। এরপরে শ্যান একটি রুমের ভিতরে চলে আসে। ও তো এখানে অনেকটাই বেশি অ্যাটিটিউড নিয়ে বসে পড়েছিল। এরপরে ড্রিঙ্ক করতে শুরু করে। এখানে আমরা অনেকগুলো মেয়েদেরকে দেখতে পাই। চ্যান এইসব মেয়েদেরকে নিয়ে এসেছিল মিস্টার শ্যানের জন্য। বলতে থাকে এখানে থাকা সব মেয়েরাই সব দিক থেকে পারফেক্ট, ওদেরকে চেক আপ করানোর পরে এখানে নিয়ে আসা হয়েছে, তাই তুমি ওদের ভিতর থেকে যে কোনো একজনকে বেছে নিতেই পারো। ওরা কিন্তু অনেকটাই বেশি ভালোভাবে তোমার বেবিকে জন্ম দিতে পারবে, তাই আর একদমই সময় নষ্ট করো না। আমার জন্য না, তোমার জন্য না, বরং আন্টির জন্যই করো। এরপর এখানে সব মেয়েদের সব ভালো দিকের কথাগুলো বলতে থাকে শ্যানকে, কিন্তু এরপরও শ্যানের কাছে একটি মেয়েকেও ভালো লাগে না। এখানে কিন্তু ওর ফ্রেন্ড চ্যান শ্যানের ড্রিঙ্কের ভিতরে একটু মেডিসিন মিশিয়ে দিয়েছিল আর মনে মনে বলছিল তুমি মেয়ে পছন্দ করছো না তাতে কি হয়েছে, কিন্তু 30 মিনিট পর ঠিকই
কাজ করতে শুরু হয়ে যাবে। একটু পরে ওখানে চলে এসেছিল ইয়ান। ইয়ানকে চ্যান দেখার পর মনে করে এই মেয়েটি হয়তোবা ওইসব মেয়েদের ভিতরেই ছিল, তাই ওকেও চেক করে আর বলছিল যে হ্যাঁ তুমি পারফেক্ট রয়েছে সব দিক থেকে, তাই তাড়াতাড়ি নিজের ড্রেসটি চেঞ্জ করে নাও আর আমি যেখানে যেতে বলবো ওখানে যাবে। ইয়ান বলে আমি এখানকার একজন ক্লিনার, আপনার ভুল হচ্ছে। চ্যান বলে আমার কোনো ভুল হচ্ছে না, আমি মানুষ চিনতে ভুল করি না। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার শ্যানকে, তখন তো ওর মেডিসিনের প্রভাবটি পড়তে শুরু করেছিল। একটু পরে ইয়ান ওই রুমের ভিতরেই আসে। ও বলছিল আমাকে অর্ডার দেওয়া হয়েছে, তাই এখানে আমি হোম সার্ভিস দেওয়ার জন্য এসেছি। তখনই হঠাৎ করে শ্যান ওর কাছে চলে আসে, দেন ওর সাথে জোর করতে থাকে। ইয়ান বলে আপনি এসব কি করছেন, আমি তো এখানে শুধুমাত্র হোম সার্ভিস দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু শ্যান ওর কোনো কথাগুলোই বুঝতে চাচ্ছিল না। ওকে বলে আমি জানি তুমি ওইসব মেয়েদের ভিতরেই ছিলে আর এখন এখানে এসেছো, তুমি যেহেতু এসেছো তাহলে আজকে রাতে আমি তোমাকে অনেকটাই বেশি খুশি করার চেষ্টা করব। আর এরপরে ও জোর করে এখানে কিস করতে থাকে ইয়ানকে। ইয়ান তখন ওর মার আঙ্কেলের কথা মনে করতে থাকে, যেখানে ওর আঙ্কেল বলছিল ইয়ানের মাকে তোমার মেয়ে তো অনেকটাই বেশি ইউজলেস, ওকে দিয়ে তুমি কোনো কিছুই করতে পারবে না, এর থেকে ভালো ওর দায়িত্ব তুমি আমাকে দাও, আমি ওকে কোনো ওল্ড ম্যানের কাছে বিয়ে দেবো আর অনেক বেশি টাকা নিতে পারবো। এখন ইয়ান বলছিল শ্যানকে কিন্তু আপনি যে এসব কিছু করছেন, আমি যদি পরে প্রেগনেন্ট হয়ে যাই। এখানে শ্যান বলে এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কারণ আমি কখনোই বাবা হতে পারবো না। সিনটি এখানে কাট হলে পরের দিন সকালের সিন দেখানো হয়। আমরা ইয়ানকে দেখতে পাই, ও তো অনেকটাই বেশি নার্ভাস হয়েছিল। এখানে শ্যান বলে তুমি এখন কত টাকা আমার থেকে চাও বলো, আমি তোমাকে দিতে রাজি রয়েছি। কিন্তু ইয়ান এখানে এতটাই বেশি নার্ভাস হয়েছিল, ও তো কোনো কিছু বলতেই পারছিল না। শ্যানের তখন মনে পড়ে যায় ও তো কাল রাতে কিরকম ভাবে এই মেয়েটির সাথে অন নাইট স্ট্যান্ড করেছিল। এখন ইয়ানকে বলছিল তুমি এত বেশি নার্ভাস কেন হচ্ছ, তুমি তো এখানে এসেছিলে টাকার জন্য আমার সাথে এইসব কিছুই করতে। এখানে বলে ইয়ান আপনি একটু বেশি কথা বলছেন, আমার কোনো টাকা লাগবে না এখান থেকে উঠে পড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু ও হাঁটতেই পারছিল না, এই কারণে রেগে শ্যানকে বলে আমি এটাই মনে করব কাল রাতে কোনো ডগ আমাকে কামড় দিয়েছিল। ও চলে যাওয়ার পর মিস্টার শ্যান এখানে ওর শরীরে থাকা একটি আঘাত দেখতে থাকে আর বলে আমিও দেখবো তুমি কি করতে পারো। ইয়ান যখন বাইরে এসেছিল ওকে চ্যান দেখতে পায় আর বলছিল ফাইনালি 30 বছর পর ও তো কোনো মেয়েকে নিজের কাছে নিয়েছিল আর তার সাথে রাতও কাটিয়েছে। ইয়ানকে নিজের কার্ড দিয়েছিল, তোমার কোনো প্রয়োজন পড়লে এই নাম্বারে ফোন করবে। এখন আমরা দেখতে পাই প্রেজেন্টের সিন, যেখানে ইয়ান অনেকটাই বেশি বিপদে ছিল, কারণ ওর অনেকটাই বেশি ব্লিডিং হচ্ছিল। তাই তো তাড়াতাড়ি করে ওই কার্ড থেকে নাম্বারটি ফোনে ওঠাতে শুরু করে। ও এখানে ফোন দিতে পেরেছিল কিন্তু কোনো কথা বলতে পারে না, এর আগে অজ্ঞান হয়ে যায়। একটু পরে ওখানে একটি মেয়ে এসেছিল, অনেকটাই বেশি ব্লাড দেখার পর ভয় পেয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে। একটু পরে ওখানে সবাই চলে এসেছিল। ওই মেয়েটি বলতে থাকে আমি জানি না এখানে কি হয়েছে, আসার পর শুধু এখানে ব্লাড দেখতে পারছি। একটু পরে এখানে এই কলেজের প্রফেসর এসেছিল, যে কিনা আসলে চ্যান ছিল। চ্যান দেখতে পেয়েছিল একটি মেয়ের অনেকটাই বেশি ব্লিডিং হয়েছে, তাই তো ওকে কোলে উঠিয়ে নেয়, বলে একে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আর তোমরা কিভাবে ওকে এরকম ভাবে এখানে ফেলে রাখতে পারো, আর মনে হচ্ছে এই মেয়েটি প্রেগনেন্ট। এইটা জানার পর সবাই আবার বলতে শুরু করে আমরা একদম ঠিকই ভেবেছিলাম এই মেয়েটি বাইরে জব করতে যায় নিজেকে সেল করার জন্য, তাই তো এখন প্রেগনেন্ট হয়েছে। ওদের কথাগুলো শুনে চ্যান রেগে যায়, তোমরা মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়ে সম্পর্কে এরকম কথা কিভাবে বলতে পারো, আর তোমরা কি জানো যে ওর এই বেবিটির বাবাকে, তাহলে এসব কথা কেন বলছো? এখন তোমাদের কোথায় উচিত ওকে সাহায্য করা, তা না করে ওকে নিয়েই কথা বলছো। তোমাদের কলেজ কি তোমাদেরকে এইসব শিক্ষা দেয়? নিজেদেরকে পরিবর্তন করো। মানে ওদেরকে অনেক বেশি জ্ঞান দিয়েছিল। এরপরে তো ও অ্যাম্বুলেন্সের কাছে ফোন করছিল যাতে করে এখানে এসে তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারে ইয়ানকে। একটু পরে কিছু লোক চলে এসেছিল ইয়ানকে এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তারা যখন ইয়ানকে নিয়ে যাওয়ার জন্য ওঠানোর চেষ্টা করে তখন ইয়ানের কাছ থেকে একটি জিনিস পড়ে গিয়েছিল, যেটা দেখতে পাই চ্যান। আর এইটা কিন্তু ইয়ানকে ওই দিন রাতে মিস্টার শ্যান ওর পায়ে পরিয়ে দিয়েছিল। এইটা দেখার পর ওর মনে হতে থাকে এইটা কি সত্যি তাহলে ওই মেয়েটি, কারণ আমি তো ওই মেয়েটির পায়ে সেই দিন ওটা দেখতে পেয়েছিলাম। তাই অনেকটাই অবাক হয়ে যায়। তাই ভাবছিল আমাকে তো এক্ষুনি এই কথাটি শ্যান ফ্যামিলিকেও জানাতে হবে আর শ্যানকেও বলতে হবে ও বাবা হতে চলেছে। এরপরে বলেছিল এখান থেকে ইয়ানকে হসপিটালে নিয়ে যেতে। অন্যদিকে আমরা দেখতে পাই শ্যানকে, ওর কাছে ওর গ্র্যান্ডপা, মা আর বাবা এসেছিল। সবাই এখানে একই জিনিসই বারবার জিজ্ঞাসা করতে থাকে তুমি বিয়ে কবে করছো, তোমার 30 বছর হয়ে গিয়েছে। এরপরে যখন তুমি আরো বেশি বুড়া হয়ে যাবে তখন দেখবে কোনো মেয়ে আর তোমার দিকে ফিরেও তাকাবে না। এখনই তোমার বিয়ে করার বয়স, তাড়াতাড়ি বিয়ে করো। আর আমাদেরকে কবে তুমি তোমার বেবি দেখাবে, আমরা কি তোমার বেবি না দেখতে পেয়ে মারা যাবো? এদের সবার কথাই অনেকটাই বেশি বিরক্ত হচ্ছিল
শ্যান। তখনই আবার চ্যান ফোন করেছিল। শ্যানকে বলে, তোর কি মনে আছে 3 মাস আগে তুই হোটেলে একটি মেয়ের সাথে রাত কাটিয়েছিলিস, আর ওই মেয়েটি এখন প্রেগনেন্ট, তুই বাবা হতে চলেছিস। শ্যান তো এটা একদমই বিশ্বাস করে না যে ওই মেয়েটি তো টাকার জন্য ওখানে এসেছিল, তাহলে এইটা কিভাবে হতে পারে। আর ও একদমই এটা বিশ্বাস করতেই চাচ্ছিল না। কিন্তু ওর ফ্যামিলি যখন এই কথা শুনতে পেরেছিল তখন অনেকটাই বেশি খুশি হয়ে গিয়েছিল। শ্যান বলছিল, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। তখন ওর মা, বাবা আর গ্র্যান্ডপা তারা 3 জনই বলতে থাকে, তুমি এটা কেন বিশ্বাস করতে পারো না, তুমি একটি ছেলে আর তুমি এটা করেছ। আর আমাদের শ্যান ফ্যামিলি সব ছেলেরাই এরকম, তাদের নিজের দায়িত্ব একদমই পালন করতে চায় না। তো গ্র্যান্ডপার এই কথা শোনার পর এখানে সবাই কিছুটা হেসে ফেলে। এরপরে বলছিল, তুমি এক্ষুনি ওই মেয়েটির কাছে যাবে, ওই মেয়েটিকে এখানে নিয়ে আসবে। শ্যান বলে, তোমরা কিভাবে শিওর হতে পারছো যে ওই বেবিটি আমারই হবে, হতে পারে অন্য কারোর বেবি। কিন্তু ওর পুরো ফ্যামিলি এটা মানতেই চাচ্ছিল না, বলে আমরা জানি এটা তোমারই বেবি হবে, তুমি কেন মানতে চাচ্ছ না। এখানে বলতে থাকে শ্যানের মা যে তুমি এক্ষুনি ওই মেয়েটিকে নিয়ে আসবে, আমরা ওকে দেখতে চাই, তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসো। শ্যান বলে, ওকে আমি একদমই নিয়ে আসবো না, আমি জানি ওই বেবিটি আমার না, আর আপনি তো ওই মেয়েটিকে ওখানে পাঠিয়েছিলেন, পরে কি ওই মেয়েটি আপনার কাছ থেকে কোনো টাকা নেয়নি। ওর মা বলে, আরে আমি তো ওই মেয়েটিকে ভালো করে চিনিও না, আর আমি তোমার জন্য যেই সব মেয়েদেরকে ঠিক করেছিলাম তুমি তো ওদের ভিতর থেকে কাউকে ট্রাস্টও করোনি, তাহলে আমি কিভাবে ওই মেয়েটিকে চিনবো, আমি ওকে চিনি না। এই কথাটি জানার পরে শ্যান ওর ভুল বুঝতে পারে যে ওই দিন মেয়েটি সত্যি কথাই বলছিল, কিন্তু ও নিজেই মেয়েটিকে ভুল ভেবে নিয়েছিল, তাই তো দৌড়ে এখান থেকে চলে যায়। এরপরে ওর ফ্যামিলি ওকে ফলো করতে শুরু করে। অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, যখন ওকে বাইরে নিয়ে আসা হয়েছিল ওর মা তো ওর কাছে এসে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। ওকে বলছিল, তোমার সাহস কিভাবে হয় তুমি প্রেগনেন্ট হয়ে যাও। এখানে ডক্টর বলে, আপনি কেমন মা, নিজের মেয়েকে এরকম অবস্থায় মারধর করছেন। আঙ্কেল তো ডক্টরের উপরেই রেগে যায়, ডক্টরকে বলে, তুমি ডক্টর তাই ওখানেই থাকো, আমাদের ফ্যামিলি ম্যাটারের ভিতরে একদমই আসতে পারবে না, আমাদের ইচ্ছা হয়েছে তাই আমরা ওর সাথে এরকম করেছি। ইয়ান ওর মাকে বলে, এখন তো আমাকে হসপিটালে যেতে দাও, পরে আমি তোমার সব কথাগুলো শুনে নেব, এখন আমি আমার বেবিকে বাঁচাতে চাই। অন্যদিকে আমরা দেখতে পাই শ্যানকে, ও কার নিয়ে বের হয়ে পড়েছিল আর ওই দিনের কথা মনে করতে থাকে, যেখানে ইয়ান ওকে বোঝানোর চেষ্টা করেছিল ইয়ান একদমই বাকি সব মেয়েদের মতো না, আর তাই তো বলছিল, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার কাছে চলে যাচ্ছি, কেউ তোমাকে হার্ট করতে পারবে না। এদিকে ইয়ানের মা আর আঙ্কেল ইয়ানকে বলছিল, তুমি এই বেবিটিকে একদমই রাখতে পারবে না। ইয়ান ওর মাকে বলতে থাকে, তুমি শুধু আমাকে একবার হসপিটালে যেতে দাও, আর আমি তাড়াতাড়ি আমার বেবিকে সুস্থ করতে চাই, নয়তো ও মারা যাবে। ওর আঙ্কেল বলে, তোমার সাহস কিভাবে হয়, তুমি আমাকে ধোকা দাও, আমি তোমার পিছনে কত টাকা খরচ করেছি, আমি তোমাকে খাবার খাওয়ার টাকা দিয়েছি, কাপড় চোপড় কিনে দিয়েছি, আর তুমি কিনা আমাকে ধোকা দিয়েছো। এখানে বলতে থাকে ওর মা, তুমি তোমার আঙ্কেলকে ধোকা দেওয়ার সাহস কিভাবে করতে পারো, তোমার আঙ্কেল তোমার জন্য কত ভালো একটি বিয়ে ঠিক করেছিল। ইয়ান বলে, আপনারা আমাকে বিয়ে দিতে চাচ্ছিলেন না, বরং আমাকে সেল করতে চাচ্ছিলেন, এটা আমি ভালো করেই জানি। ডক্টর বলে, আপনারা ওকে এক্ষুনি হসপিটালে যেতে দিন, নয়তো এখানে ওর বেবি আর ও তারা দুজনেও মারা যাবে। কিন্তু আঙ্কেল আর মা তো কোনো কথাই শুনছিল না, আর এখানে বাকি সব স্টুডেন্টরা ওদের ভিডিও করতে শুরু করে। ইয়ান নিজের কাছে থাকা কার্ডটি আঙ্কেলকে দিয়েছিল, বলেছিল, এই হচ্ছে বেবির বাবা, তাই আপনি এর সাথে কথা বলতে পারেন, আপনাদের যত টাকা লাগবে দিয়ে দেবে। কিন্তু আঙ্কেল তো ওই কার্ডটি ছিঁড়ে ফেলেছিল। তখনই এখানে শ্যানের পুরো ফ্যামিলি চলে এসেছিল। শ্যান এখানে চলে আসে ইয়ানের কাছে, ওকে দেখার পর সবাই অবাক হয়ে যায় আর কথা বলতে শুরু করে। শ্যান রেগে বলছিল, এখানে কার এত বড় সাহস হয়েছে যে কিনা আমার ওয়াইফকে এরকম ভাবে মারধর করছিল, আর বলতে থাকে ইয়ানকে, আমি তোমার কোনো কিছু হতে দেব না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। ইয়ানের আঙ্কেল বাধা দিতে আসলে শ্যান ওনাকে অনেক জোরে একটি পাঞ্চ মেরেছিল। এরপরে ইয়ান এখানে শ্যানকে বলে, তুমি এখন আমাকে এখানে সাহায্য করতে এসেছো, ওই দিন তো আমার কোনো কথাই বিশ্বাস করছিলে না। ইয়ান বলে, আমার ভুল হয়ে গিয়েছে, ওই দিন আমার তোমার কথাগুলো বিশ্বাস করার দরকার ছিল। ইয়ানের মা এখানে শ্যানের পুরো ফ্যামিলির সাথে ঝগড়া করতে শুরু করে। এইদিকে ইয়ানের অনেকটাই বেশি ব্লিডিং হচ্ছিল আর ওর পেটে অনেক ব্যথা হচ্ছিল, তাই তো সবাই বলছিল তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যেতে হবে। আঙ্কেল আবারও বাধা দিয়েছিল, আমাদের মেয়েকে এরকম ভাবে তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না। শ্যান বলে, তোমরা যদি বেশি বাধা দাও তাহলে তোমাদেরকে আর এই শহরেই থাকতে দেব না, এখান থেকে একেবারে জন্য গায়েব করে দেব। আর গার্ডদেরকে বলেছিল এখানে আঙ্কেলকে শিক্ষা দিতে, আর নিজে এখান থেকে ইয়ানকে নিয়ে চলে যায়। পরের সিনে আমরা ইয়ানকে হসপিটালে দেখতে পাই, ওর কাছে এখানে শ্যান ফ্যামিলি সবাই ছিল। ইয়ান যখন একটু পরে উঠে পড়েছিল তখন ওকে শ্যান বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বেবি এখন একদমই ঠিক রয়েছে, আর ও তো অনেকটাই বেশি হেলদি, তাই ওর কোনো কিছু হয়নি।
হয়নি। ইয়ান তখন শ্যানকে থ্যাংক ইউ বলে ওকে আর ওর বেবিকে সাহায্য করার জন্য, আর বলছিল আমাকে এখন এখান থেকে যেতে হবে। শ্যান বলে তুমি কোথায় যাচ্ছ? এখান থেকে কোথাও যাবে না। ইয়ান বলে আমার কাছে এত বেশি টাকা নেই যে আমি এই হসপিটালে থাকতে পারবো, আর আমাকে বাইরে গিয়ে জব করতে হবে। আমি জব করতে চাই আমার বেবিকে বড় করার জন্য। শ্যান বলে আমার কাছে টাকা রয়েছে, আমি তোমার আর বেবির অনেক ভালোভাবে খেয়াল রাখতে পারবো। ইয়ান বলে কিন্তু ওই দিন রাতে তুমি তো আমার কোনো কথাগুলোই বিশ্বাস করনি। আমি তোমাকে কতবার করে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি কিন্তু ওইসব মেয়েদের মতো না, কিন্তু তুমি বিশ্বাসই করনি। শ্যান বলে ওই দিনের জন্য আমি তোমাকে সরি বলছি, ওই দিন আমার ভুল হয়েছিল, আমার তোমাকে বিশ্বাস করার উচিত ছিল, কিন্তু আমি এমনটি করিনি। আর এইদিকে যখন শ্যানের মা এসব কথাগুলো শুনতে পারছিল তখন অনেক বেশি খুশি হচ্ছিল আর বলতে থাকে ফাইনালি আমার ছেলে তো এখন দেখছি একটি মেয়ের ওপর একদম পুরো ক্রাশ খেয়েছে। শ্যান ওর মাকে জিজ্ঞাসা করে আপনি কি এখানে কোনো কিছু বললেন? ওর মা বলে আমি কোনো কিছুই বলিনি। এইটা শোনার পর শ্যান নিজেই তখন এখানে লজ্জা পাচ্ছিল। এরপরে দুজনকে ভিতরে রেখে সবাই এখান থেকে বের হয়ে যায়। শ্যান অনেক বেশি কেয়ার করতে থাকে ইয়ানের, আর বলছিল তোমার এখান থেকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকবে, রেস্ট করবে আর নিজের আর বেবির খেয়াল রাখবে, এটাই হবে। শ্যানের কথাগুলো শোনার পর ভাবতে থাকে ইয়ান শ্যান ফ্যামিলি অনেকটাই বেশি রিচ, তাই বেবি হওয়ার পর আমাকে এমনিতেও এখান থেকে চলে যেতে হবে, কিন্তু আমার বেবি এতে ভালো হয়েছে কারণ ওকে আর আমার মতন কষ্ট করে বড় হতে পারবে না, ও শ্যান ফ্যামিলিতে অনেকটাই বেশি হ্যাপি থাকতে পারবে। একটু পরেই ভিতরে শ্যানের মা এসেছিল ইয়ানের জন্য স্যুপ নিয়ে। ইয়ান এই স্যুপটি খেতে চাচ্ছিল না, তাই দুজনের হাতে ধাক্কা ধাক্কিতে স্যুপটি তখন নিচে পড়ে গিয়েছিল, যার কারণে ওটা পুরোটাই নষ্ট হয়ে যায়। এতে করে ইয়ান অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় এখানে মা তো ইয়ানকে একদমই কোনো কিছুই বলেন না, আর এটাই বলছিল যে তুমি কোনো চিন্তা করো না, এর জন্য আমি তোমাকে কোনো বকা দেব না, আর এখন থেকে তুমি আমাদের সাথে আমাদের ফ্যামিলিতেই থাকবে। আর শ্যানকে বলে যেন ইয়ানকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। চলে যাওয়ার আগে এখানে ইয়ানকে বলে দেখো তোমাকে বলে দিচ্ছি এখন তো শ্যানের অনেকটাই বেশি বয়স হয়ে গিয়েছে, তাই তোমার বেবিরা যখন পৃথিবীতে আসবে তখন ওরা শ্যানকে একদমই ড্যাডি বলবে না, ওরা শ্যানকে আঙ্কেল বলবে। যে কথাটি এখানে অনেকটাই বেশি ফানি লাগে ইয়ানের কাছে। শ্যান বলে আমাকে দেখে কি তোমার এতটাই বেশি ওল্ড মনে হয়? যাই হোক, এরপরে দেখা যায় যেখানে শ্যান ইয়ানকে নিয়ে ওর নিজের বাড়িতে চলে এসেছিল। সবাই দেখা যায় প্রথমে অনেকটাই বেশি রাগ দেখাচ্ছিল, কিন্তু এরপরে দেখা যায় অনেক সুন্দরভাবে এখানে ইয়ানের ওয়েলকাম জানায়। ইয়ান এইসব কিছুতে অনেক বেশি খুশি হয়েছিল, আর সবাই এখানে ইয়ানের অনেক বেশি কেয়ার করতে থাকে, ইয়ানকে সোফাতে বসিয়ে দেয়। এরপরে ইয়ানের জন্য অনেক দামি দামি ড্রেসগুলো নিয়ে এসেছিল। এইসব কিছুতে ইয়ান অনেক অবাক হয়ে যায়। এখানে শ্যানের মা ইয়ানকে বলে তুমি এর ভিতর থেকে যেগুলো পছন্দ ওগুলো নিতে পারো, এখন তুমি প্রেগনেন্ট, তাই এইসব কিছু তোমার জন্য অনেকটাই বেশি ভালো হবে, এইসব পরে তুমি অনেকটাই শান্তিতে থাকতে পারবে। ইয়ান বলে কিন্তু আমার তো কোনো দরকার নেই, আমার কাছে প্রথম থেকে অনেক ড্রেস রয়েছে। শ্যানের মা বলে এতে কি হয়েছে, এই সব কিছু আমরা খুশি হয়ে তোমাকে দিচ্ছি। এরপরে নিজের কার্ড বের করে দিয়েছিল ইয়ানকে, তোমার যা ইচ্ছা এখান থেকে কিনে নিতে পারো, আমি তোমাকে কিছুই বলবো না। শ্যান বলে এটা রেখে দাও, মা এটা তোমাকে গিফট করছে তাই রেখে দাও, যখন প্রয়োজন পড়বে তুমি খরচ করে নিও। এরপরেও তো দেখা যায় ইয়ান এইসব কিছু নিতে চাচ্ছিল না, কিন্তু সবাই ওকে বোঝায় তাই রেখে দেয়। এরপরে এখানে বাবা, গ্র্যান্ডপা আর সবাই তাদের নিজেদের গিফটগুলো দিতে থাকে ইয়ানকে। এরপরে মা শ্যানকে বলে আমরা সবাই তো এখানে আমাদের বৌমাকে গিফট দিয়েছি, এখন তুমি বলো তুমি কি দেবে। এইটা জানার পর অনেকটাই অবাক হয়ে যায় ইয়ান। এই কথা শোনার পর অনেকটাই বেশি অবাক হয়ে যায় এখানে ইয়ান, কারণ ও তো জানেই না কখন ওর সাথে শ্যানের বিয়ে হয়েছে, যে সবাই এখানে ওকে শ্যানের ওয়াইফ বলছে। শ্যান বলে ঠিক আছে আমি ওকে গিফট দিচ্ছি। শ্যান এখানে ওকে গিফট দিয়েছিল যে তুমি যখন ইচ্ছা যেখানে খুশি যেতে পারো, আমি তোমাকে কোনো বাধা দেব না। এতে অনেকটাই বেশি খুশি হয়েছিল ইয়ান। ও তো খুশি হয়ে হাঁ করে নেয় শ্যানকে, বলছিল আজ পর্যন্ত আমাকে এত বড় গিফট কেউ দেয়নি যেটা তুমি দিয়েছো, তাই আমি অনেকটাই বেশি খুশি হয়েছি। ও তো কান্না করছিল, এই কারণে শ্যান বলে যে প্রেগনেন্ট মহিলাদের একদমই কান্না করা উচিত না, তাই তুমি তোমার কান্না থামাও, আর এখন থেকে তোমার যা ইচ্ছা তা করতে পারবে, তাই কান্না করার কোনো দরকার নেই। আর মা বলে যে আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, আমরা তোমার খেয়াল রাখবো। একটু পরে তারা দুজনেই রুমে এসেছিল, বলতে থাকে ইয়ান যে আমার রুম কোনটি, কারণ ও শ্যানের রুমের ভিতরে এসেছিল। শ্যান বলে তোমার কি আলাদা রুমের প্রয়োজন রয়েছে, তুমি আমার সাথে এখানেই থাকবে। এইটা বলতে বলতে
ও অনেকটাই বেশি ক্লোজে গিয়েছিল ইয়ান এতে অনেকটাই বেশি নার্ভাস হয়ে যায়। বলছিল আমাকে তো এখন আলাদা রুমে থাকতে হবে, আর আমি কিভাবে আপনার রুমে থাকতে পারি? শ্যান বলে তোমার আলাদা থাকার কোনো দরকার নেই, তুমি আমার রুমেই থাকবে। আর তুমি কি আমার কোনো কথা শুনতে চাচ্ছ না? এইতে তখন ইয়ান কিছুটা ভয় পেয়ে বলে ঠিক আছে আমি এখানেই থাকবো। এরপরে ইয়ান নিজে এখানে তখন ওর ড্রেস চেঞ্জ করেছিল, যেটা আবার দেখতে পারছিল ইয়ান। ও বলে আমার তো এটা দেখা একদমই উচিত না, তাই লজ্জা পেয়ে ওর নিজের মুখটি ঢেকে নিয়েছিল। একটু পরে শ্যান ওর কাছে চলে আসে আর ওকে বলছিল যে আমাকে তোমার পেটটি দেখাও, আমার কিছু কাজ করতে হবে। এতে তখন ইয়ান অনেকটাই বেশি নার্ভাস হয়ে যায়। ও বলে আমি নিজেই করে নিতে পারবো। শ্যান বলে ডক্টর আমাকে বলেছে, তাহলে তুমি কি এখন আমার কথা শুনবে না? এতে তখন ইয়ান আর কোনো কিছুই বলে না। এরপরে তারা দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালের সিন দেখানো হয়, যেখানে আমরা ইয়ানকে দেখতে পাই ওর তো অনেকটাই বেশি ভমিটিং হচ্ছিল। এতে করে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলছিল আজকে তোমার কলেজে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু ইয়ান বলে আমাকে কলেজে যেতেই হবে, আমি একটু পরে ঠিক হয়ে যাব, তাই আমাকে কলেজে যেতে প্লিজ বাধা দেবেন না। তখন শ্যান এসে বলে কোনো চিন্তা করবেন না, আমি ওকে কলেজে নিয়ে যাব আর আবার ওকে কলেজ থেকে বাড়িতে নিয়ে আসবো। ইয়ানও এতে খুশি হয়ে গিয়েছিল, ও যেতে রাজি হয়ে যায়। কিন্তু ও বলে দিয়েছিল এখানে শ্যানকে যে কলেজে কিন্তু আপনি আমার সাথে একদমই দেখা করবেন না, কারণ দুজনকে একসাথে দেখলে সবাই অনেক বাজে বাজে কথা বলবে। শ্যানও তার এই কথায় রাজি হয়েছিল। ইয়ান যখন কলেজে এসেছিল তখন কলেজের ওর ক্লাসমেটরা ওকে অনেকটাই বেশি অপমান করতে থাকে। ওকে বলছিল তুমি আবার কি রকম ভাবে এই মুখিনী কলেজে আসতে পারো, তোমার তো এখন কলেজে আসা একদমই উচিত হয়নি। জানি না তোমার বেবির বাবাকে, অবশ্যই ও অনেকটাই বেশি ওল্ড হবে, তুমি টাকার জন্য ওর কাছে গিয়েছিলে, তাহলে কলেজে কি করতে এসেছো? তোমার তো আর এখানে পড়াশোনা করার একদমই দরকার নেই। ইয়ান বলে তোমরা এসব কি বলছো? আমার বেবির বাবা কোনো ওল্ড ম্যান নয়, বরং অনেকটাই বেশি হ্যান্ডসাম আর আমার অনেক বেশি কেয়ার করে। কিন্তু ওরা তো এখানে ইয়ানের কথাগুলোই পাত্তাই দেয় না, আর ইয়ানকে এটা নিয়ে অনেক বেশি কথা শোনাচ্ছিল। আজকে এদের কলেজে একজন স্পেশাল গেস্ট আসবে, আর বেলা নামের এই মেয়েটি তাকে দেখার জন্য অনেকটাই বেশি খুশি ছিল। একটু পরে ওখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে ওই লোকটির আসার সময় হয়ে গিয়েছে। আর ওই লোকটি আসার পর আমরা দেখতে পাই ওটা আসলে অন্য কেউ না, শ্যান নিজেই ছিল। এখানে যখন ইয়ান শ্যানকে দেখতে পায় অনেকটাই অবাক হয়ে যায়। এরপরে শ্যান এখানে শুধু ইয়ানের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু আমরা বেলা মেয়েটিকে দেখতে পাই ও মনে করছিল শ্যান এখানে শুধুমাত্র ওকেই দেখছে, কারণ শ্যান এতটাই বেশি হ্যান্ডসাম ছিল। ওকে প্রথম দেখায় বেলার কাছে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল আর চাচ্ছিল এখানে এই শ্যানকে পটানোর জন্য। ও সবাইকে এটাই বলছিল মিস্টার শ্যান এখানে শুধু আমাকেই দেখছে, কারণ আমি দেখতেই যে অনেকটা বেশি সুন্দরী। একটু পরে মিস্টার শ্যান চলে আসে ইয়ানের কাছে আর ইয়ানকে বলছিল আমি কি তোমার পাশের সিটে বসতে পারি? এতে সবাই অবাক হয়েছিল। এখানে যখন ইয়ানের পাশে বসে পড়ে তখন ইয়ান বলতে থাকে শ্যানকে এখানে কিন্তু তুমি একদমই আমাকে তোমার ওয়াইফ বলবে না। শ্যান তো ওর হাতও ধরতে নিচ্ছিল, ইয়ান ওকে দূরে সরিয়ে দেয়, বলে এখানে কলেজে সবাই রয়েছে, তাই একদম এরকম কোনো কিছু করার চেষ্টা করো না। আর শ্যানও ওর কথা মেনে নিয়েছিল, বলে ঠিক আছে আমি এটা কাউকে বলবো না। একটু পরে এখান থেকে উঠে চলে যায়। শ্যান চলে যাওয়ার পর বেলা বলতে থাকে ইয়ানকে যে তুমি কি মনে করেছো মিস্টার শ্যান তোমার পাশে এসে বসেছিল আর তোমার কাছে এটাই লেগেছে মিস্টার শ্যান তোমাকে লাইক করে? এমন কোনো কিছুই না, মিস্টার শ্যান শুধু আমাকেই লাইক করে, আমার দিকেই তাকিয়েছিল, তাই তুমি মিস্টার শ্যানের কাছ থেকে দূরে থাকো। ইয়ান ওকে বলে তোমার হয়তো বা কোথাও ভুল হয়েছে, মিস্টার শ্যান কখনোই তোমার মতন এইটি মেয়ের দিকে তাকিয়ে থাকবে না, তাই আমি তো বলবো তুমি মিস্টার শ্যানের ওপর থেকে নিজের নজর সরিয়ে নাও, মিস্টার শ্যান কখনোই তোমার হবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে ইয়ানের মা আর আঙ্কেল তারা দুজনেতে মিথ্যা নাটক করে ইয়ানকে তাদের সাথে দেখা করার জন্য আসতে বলেছিল। আর ইয়ান যখন চলে আসে তখন ইয়ানের কাছ থেকে অনেক বেশি টাকা চাইতে থাকে। ইয়ান ওদেরকে টাকা দিতে চায় না, এই কারণে ওরা ইয়ানের উপরে অনেকটাই রেগে যায়, ইয়ানকে মারধর করতে শুরু করে। এটাও বলছিল তুমি যদি টাকা না দাও তাহলে দেখো আমরা তোমার সাথে এখন কিরকম ব্যবহার করি। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই কলেজে এসেছিল। এখানে চ্যানের সাথে কথা বলার সময় জানতে পারে যে আজকে তো ইয়ান কলেজে আসেনি। এটা জানার পর অবাক হয়ে যায়, কারণ ইয়ান তো তাকে বলেছিল কলেজে যাবে, তাই ইয়ানের জন্য চিন্তা হচ্ছিল। অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই আঙ্কেল ইয়ানের হাত পা আর মুখ বেঁধে দিয়েছিল, ইয়ানকে একটি রুমে নিয়ে আসে, বলছিল তুমি যেহেতু শ্যান ফ্যামিলি থেকে কোনো টাকা নিয়ে এসে দিতে পারবে না তাহলে এখন তোমাকে দিয়ে আমার টাকা তুলতে হবে। এরপর ওখানে লাইভ করতে শুরু করে যেখানে ইয়ানকে দেখাচ্ছিল। আর তখন এই লাইভটি হঠাৎ করে দেখতে পাই শ্যান, ও তো অনেকটাই বেশি রেগে যাচ্ছিল যে আঙ্কেলের সাহস কিভাবে হয় এরকম ভাবে ইয়ানের সাথে ব্যবহার কর। ও
তাড়াতাড়ি করে ওই জায়গায় চলে আসে, গুন্ডাদেরকে মেরে ইয়ানের কাছে চলে গিয়েছিল। ইয়ানকে সরি বলে আমার আসতে দেরি হয়ে গিয়েছে। এরপরে আঙ্কেলকে বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার ওয়াইফকে নিয়ে এসে তার সাথে এরকম বাজে একটি ব্যবহার করো। আঙ্কেলের উপরে অনেকটাই রেগেছিল, তাই তো আঙ্কেলকে অনেক বেশি মারধর করছিল। তখন ইয়ান এসে শ্যানকে থামায়, এত বেশি মারলে তো আঙ্কেল মারা যাবে, আর তখন তোমাকে আবার পুলিশ ধরে নিয়ে যাবে। ইয়ানের কথাগুলো শোনার পর এখানে থেমে গিয়েছিল শ্যান। ও বলছিল নেক্সট টাইম থেকে তোমরা কেউ আমার ওয়াইফের সাথে দেখাও করবে না, যদি এমন কিছু করার সাহস দেখাও তাহলে আমি তোমাদেরকে একদমই ছাড়বো না, তোমাদেরকে মেরে ফেলবো, আর কেউ তোমাদের খোঁজও পাবে না। এইসব কিছুতে সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এরপরে যখন ইয়ান এখান থেকে চলে যেতে নিয়েছিল শ্যানের সাথে, তখনই হঠাৎ করে ওর পেটে অনেক বেশি ব্যথা করতে শুরু করে। তাই একটু পরে তাড়াতাড়ি করে ইয়ানকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। এখানে সবাই অনেকটাই বেশি ভয় পাচ্ছিল। ডক্টর বের হয়ে এসে বলে পেশেন্টের অনেকটাই বেশি রক্ত বের হয়ে গিয়েছে, তাই এখন ওর রক্তের প্রয়োজন রয়েছে, আর ওর রক্তের গ্রুপ হচ্ছে AB পজিটিভ। এইটা জানার পর শ্যান বলে যে আমি দিতে পারবো। আর এরপরে ও নিজেই তখন এখানে ইয়ানকে রক্ত দিয়েছিল। এরপরে আবার এসেছিল গডের কাছে। এখানে তখন ও অনেকটাই বেশি প্রে করতে থাকে যাতে করে ইয়ান আর বেবি তারা দুজনেই সুস্থ থাকে, তাদের দুজনের যেন কোনো ক্ষতি না হয়। এরপরে চ্যান এসে জানায় শ্যানকে তোমার বেবি আর ইয়ান তারা দুজনে এখন ঠিক আছে, তুমি গিয়ে দেখা করো। আর এখানে যখন দেখতে পেয়েছিল শ্যান এরকম ভাবে গডদের কাছে পে করছে, অনেকটাই অবাক হয়ে যায়। এইটাই ভাবছিল এই ছেলে তো কখনোই গডদের কাছে আসতো না, আর এখন আজকে দেখো না একদম পুরো গডদের পায়ে পড়ে গিয়েছে। এরপরে ইয়ানের সাথে দেখা করতে চলে আসে। ইয়ানকে বলছিল তুমি ঠিক আছো? ইয়ান বলে আমি ঠিক আছি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি দৌড়ে দৌড়ে এখানে চলে এসেছো, আর তুমি কি আমাদের বেবিকে দেখেছো? তখনই শ্যানের মা বেবিকে নিয়ে আসে। এখানে ইয়ানের ছেলে বেবি হয়েছিল। শ্যান তো ওর বেবিকে দেখে অনেকটাই বেশি খুশি হয়ে যায়। ইয়ান তখন বলে আমি কি আমার বেবিকে যখন ইচ্ছে তখন কেয়ার করতে পারবো? আসলে ও মনে করছিল এখন তো বেবি হয়ে গিয়েছে, তাই ওকে এখান থেকে চলে যেতে হবে। এর উত্তরে ওকে শ্যান বলে তুমি এমন প্রশ্ন কেন বলছো, তুমি তো সবসময় বেবির সাথেই থাকবে, তাই যে কোনো সময় তুমি বেবির কেয়ার করতে পারবে। এরপরে তারা হসপিটাল থেকে বাইরে চলে আসে, যেখানে মা তো অনেকটাই বেশি কেয়ার করতে থাকে ইয়ানের। আর সবাই এখানে ইয়ানকে ভালো ভালো জিনিসগুলো গিফট করছিল। সবাই বলছিল এইটা তোমার জন্য ভালো হবে, তাই এইটা নিজের কাছে রেখে দাও। আর শ্যান নিজেই বেবির কেয়ার করতে শুরু করে যাতে করে ইয়ানের কষ্ট করতে না হয়, ইয়ান যেন রাতে শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু দেখা যায় শ্যান তো বেবির কান্না একদমই থামাতে পারছিল না। একটু পরে উঠে এসেছিল ইয়ান। ওরা দুজনে তখন একসাথে এখানে বেবিকে চুপ করিয়েছিল। দুজনে অনেক বেশি হ্যাপি ছিল। তাই দেখা যায় হঠাৎ করেই শ্যান এখানে ইয়ানকে কিস করেছিল। এতে ইয়ান অনেকটাই বেশি নার্ভাস হয়ে যায় আর লজ্জা পেয়ে গিয়েছিল। পরের সিনে চ্যান ইয়ানকে এসে বলে আপনাকে আমার সাথে একটি পার্টিতে যেতে হবে, ওখানে আপনাকে যেতে বলেছে শ্যান, তাই আমার সাথে চলুন। আর একটু পরে ওখানে শ্যানও চলে আসবে। তো একটু পরে ইয়ান ওই পার্টিতে চলে আসে। এখানে আমরা বেলাকে দেখতে পাই। ও যখন এখানে ইয়ানকে দেখে তখন ইয়ানকে দেখে রেগে যায় যে তোমার সাহস কিভাবে হয়, তুমি এত বড় একটি পার্টিতে আসো। বেলা ওর সাথে করে এখানে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল। ওর বয়ফ্রেন্ডকে সব বলে দিয়েছিল যে এই মেয়েটি কিরকম ভাবে বারে জব করতো, আর একটি ওল্ড ম্যানে এই সাথে ও রাত কাটিয়েছিল, প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আর এখন দেখো এই বড় পার্টিতে চলে এসেছে, হতে পারে নতুন কাউকে এখানে সিডিউস করতে চাচ্ছে। এইটা জানার পর ওর বয়ফ্রেন্ড আর ও তারা দুজনে মিলে এখানে ইয়ানকে অনেকটাই বেশি বুলিং করে। ইয়ানের কাছে এত দামি একটি ড্রেস দেখার পর বলে তুমি এত দামি একটি ড্রেস কোথায় পেয়েছো, মনে হয় তুমি এটা চুরি করে নিয়ে এসেছো। বেলার বয়ফ্রেন্ড বলে যে এই ড্রেস তো আজকে এখানে শ্যান ফ্যামিলির যে নতুন একজন মেম্বার রয়েছে ও পরে আসবে, মানে শ্যানের ওয়াইফ। তাহলে এটা তোমার কাছে কি করছে? এমনও তো হতে পারে তুমি এটা চুরি করে এখানে নিয়ে এসেছো, আর সবাই সামনে তুমি এখানে শ্যানের ওয়াইফ হওয়ার অ্যাক্টিং করছো। তখন এখানে শ্যান চলে এসেছিল। ও সবাইকে বলতে থাকে তোমাদের সাহস কিভাবে হয় আমার ওয়াইফকে এখানে বুলিং করো। এইটা করে ছেলেটি অনেকটাই ভয় পেয়ে যায় যে এটা আপনার ওয়াইফ, আমি একদমই জানতাম না। আর এখানে সব দোষ দিতে থাকে বেলার ওপরে যে এই মেয়েটিকে আমাকে মিথ্যে কথা বলে ফাঁসিয়ে দিচ্ছে। শ্যান তো ওদের দুজনের উপরে অনেকটাই বেশি রেগে গিয়েছিল। বেলা এখানে শ্যানকে বলে আপনি বলছেন এ আপনার ওয়াইফ, কিন্তু আমরা তো এই মেয়েটিকে চিনি, এই মেয়েটি অনেকটাই বেশি খারাপ, হতে পারে আপনাকে ফাঁসাচ্ছে আপনার থেকে টাকা নেওয়ার জন্য। শ্যান বলে আমি আমার ওয়াইফকে ভালো করে চিনি, সে কিরকম, তাই তোমাকে এটা নিয়ে কথা বলতে হবে না। এখানে সে সবার সামনে ইয়ানকে অনেকটাই বেশি সাপোর্ট করেছিল, আর ওই ছেলেটির সাথে ওদের সব কন্ট্যাক্টও এখানে শেষ করে দিয়েছিল। এরপরে ইয়ানকে ওখান থেকে ভিতরে নিয়ে আসে। ভিতরে আসার পর ও ইয়ানের ওপরে অনেকটাই বেশি রেগে কথা বলছিল যে তুমি কেন সবার সামনে তোমার আসল আইডেন্টি বলোনি, তাহলে তো ওরা সাহস পেত না
তোমাকে এরকম ভাবে বুলিং করার। ইয়ান বলে আমার আসল আইডেন্টি কি, আমি ওদেরকে কি এমন কথা বলবো? শ্যান বলে ঠিক আছে, আমি সবাইকে সবকিছু বলে দেবো, আর তুমি এখন এই ড্রেসটি পরে রেডি হয়ে নাও। এরপরে আমরা দেখতে পাই ইয়ান তো ড্রেসটি পরে নিয়েছিল। এখানে ওই শ্যানের কোট দেখতে পাই, যার ভিতর থেকে একটি রিং এর বক্স দেখতে পায়। অনেক খুশি হয়েছিল আর মনে করে শ্যান আজকে ওকে সবার সামনে প্রপোজ করবে। তখন ও বাইরে শ্যান আর চ্যানের কথা শুনতে পায়, যেখানে শ্যান বলছিল চ্যানকে, তুমি এখন একদম এই কথাগুলো কাউকেই বলো না, আমি সময় পেলে সব সত্যিটা ইয়ানকেই বলে দেবো। এই সব কিছু জানার পর এখানে তখন হঠাৎ করে ইয়ানের এমনটাই মনে হয় শ্যান ওকে একদমই ভালোবাসে না, বেবিটা হয়ে গিয়েছে, তাই হয়তো বা ইয়ানকে বলবে তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমাকে লাইক করি না। তাই আপসেট হয়ে চলে যাচ্ছিল, তখন ওর কাছে শ্যান আসে আর বলে তুমি কি আমার কোটটি দেখতে পেয়েছো? এখানে ইয়ান তাকে বলে হ্যাঁ তোমার কোটটি আমি দেখতে পেয়েছি, আর ওখান থেকে আমি একটি রিংও পেয়েছি, কি তুমি কোনো চিন্তা করো না, আমি কখনোই তোমার লাইফে আর ফিরে আসবো না, তোমার কাছে যেটা ভালো মনে হয় ওটাই হবে, আমি এখান থেকে চলে যাব। শ্যান বলে কি পাগলের মতন কথা বলছো, আমার সাথে চলো। ও তো এখানে ইয়ানের হাত ধরে ইয়ানকে সবার সামনে নিয়ে এসেছিল। এরপর অনেক সুন্দরভাবে ইয়ানকে ওই রিংটি দিয়ে প্রপোজ করে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে এখন বিয়ে করতে রাজি আছো? ইয়ান এতে খুশি খুশি হ্যাঁ বলে দিয়েছিল। এরপরে দুজনে কিস করে, আর এখানে আজকের এই ড্রামাটার এন্ড হয়ে যায়। আর ড্রামাটার শেষ দিকের ভয়েসটা কিছুটা অন্যরকম শোনাচ্ছে, কারণ অনেকটাই বেশি ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতেই পারছিলাম না, তাই তোমরা এটা একটু ম্যানেজ করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।